বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। জানিয়ে রাখি যে অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম হসপিটাল নার্স অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম সহ সকলের সহযোগিতায় আমরা এখানে মেড এক্সপো 2.0 সূচনা করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে জাস্টিস চট্টোপাধ্যায় ছাড়াও বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত রয়েছেন। প্রত্যেকের বড় কমলে, প্রত্যেকের শুভেচ্ছায়, প্রত্যেকের ইতিবাচক অংশগ্রহণের মধ্যে দিয়ে আমরা আমাদের এই যে যাত্রা সেটা শুরু করছি। আমাদের সঙ্গে অত্যন্ত গুণীজনেরা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, এটা অনেক বেশি প্যারামেডিক্যাল স্টাফ, নার্সিং কলেজ এবং সমস্ত যারা নন টিচিং এমপ্লয়িজ এবং সমাগত যারা ভদ্রমহিলা, আজকে এই বসে বসে এই বিশাল কর্মযজ্ঞের যে বাস্তব রূপায়ণ শান্তিনিকেতন মেডিকেল কলেজ দেখতে দেখতে ভাবছিলাম যে কি প্রবল ইচ্ছা শক্তি থাকলে একজন এইরকম একটা জিনিস গড়ে তুলতে পারেন। মলয়বাবু প্রথম যখন মেডিকেল কলেজ করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন আমি চমকে গিয়েছিলাম, কিন্তু কি ইচ্ছা শক্তি, কি তার অধ্যাবসায় তিনি আজকে সাফল্য লাভ করেছেন। এইখানে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ তৈরি করেছেন, যার প্রতি পদে পদে একটা করে বাধা, এক অর্থনৈতিক বাধা, বিভিন্ন রকম লাইসেন্স, অনুমতি, এই কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, মেডিকেল কাউন্সিল, এই সমস্ত করে আজকে এত সুন্দর একটা মেডিকেল কলেজ তৈরি হয়েছে। বীরভূম জেলায় রামপুরের মেডিকেল কলেজ ছিল, কিন্তু আমাদের আপনার মতন করে একটা যে মেডিকেল কলেজ গড়ে ওঠা বোলপুরে, এবং এখানে এতগুলো মেডিকেল কলেজের যে বিভাগ আছে তার সঙ্গে যে হাসপাতাল, সেখানে যে এই সমস্ত গরিব মানুষ, আদিবাসী মানুষরা চিকিৎসা পাচ্ছে, এর মানে বর্ণনা করা যায় না। আমি বীরভূম জেলার একজন পারবো না, ইতিহাস ঘটুন, বাংলা যেটা করেছে বিশ্ব সেটা পথ দেখেছে। কি এমন হয়ে গেল আমরা হারিয়ে যাব? কি আমাদের নাই? এখনো যদি লন্ডন পার্লামেন্ট দেখেন, মূল মাথায় কে বোঝা আছে? বাঙালি। এখনো যদি প্রযুক্তির জায়গায় দেখেন, মূল মাথায় কে বোঝা আছে? দেখবে বাঙালি। এমনকি চীন এবং রাশিয়াতেও। কি নাই আমার এখানে করতে পারবো না? এই আত্মবিশ্বাস আমার আছে। কে পাগল বললো, কে খেপে গেল, আমার কিচ্ছু এসে যায় না। কে রাজনীতি করলো, আমার কিচ্ছু এসে যায় না। আমাকে বলছে যোগ্য লোক কেড়ে দিচ্ছ, এটা আমার গৌরবের। আমি তাকে যোগ্য তৈরি করেছি, অন্য জায়গায় শিফট করছি। তুমি ডেভেলপ করো, আর একটা যোগ্য ছেলেকে আমি তৈরি করবো। আমার ওই ছেলে মেয়েদের
ক্ষেত্রটা তৈরি করতে হবে, আমার মাস্টার মশাইদের সরে যেতে হবে, নতুনকে যোগ্যর জায়গায় আনতে হবে। কে বলেছে আমার ছেলে মেয়েরা কিছু জানে না? যারা ইলন মাস্ককে ফলো করে, যাদের দৃঢ়তা আনতে পারবো, আমি আশা রাখছি নেলসন ম্যান্ডেলার দৃঢ়তাকে। যখন এখানে বিভিন্ন এজেন্সি এখানে বিভিন্ন রকম কথা বলছে, আমাকে একজন এজেন্সি বলছে তুমি ভয় করো না। আমি যেমন প্রযুক্তিতে নেলসন ম্যান্ডেলাকে, আমি যেমন প্রযুক্তিকে এলন মাস্ককে দেখি, তুমি দৃঢ়তাতে দেখি নেত্রী বা দেশনায়ক। তাই কে কি বললে আমার কিছু এসে যায় না। আমার এই স্বপ্ন একদম বাস্তব হবে। অশোক বাবু, আমি ছাড়বো না আপনাকে ছাড়বো না। প্রিন্সিপাল অল ইন অল দিল্লির বুকে দাঁড়িয়ে আমি বলে এসেছি, আমাদের ইনস্টিটিউট নবসে চলবে, আমাদের ইনস্টিটিউট আমি নবসে চালাবো। তার জন্য যত টাকা ফিনান্স লাগতে হয়, যত ধার করতে হয় আমি করব। দিল্লিতে আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বলে এসেছিলাম, স্যার আমাকে ফাইন্যান্স করুন। আমার যত চুপ করুন, এত চুপ করো। দিল্লিতে আমি বলে এসেছি আমি ফিনান্স করব এবং আপনারা ফিনান্স করুন। এখানটায় আমি ইনভেস্ট করব, নবসে চালাবো। আমাকে বলছে তোমাদের নামে প্রচুর কমপ্লেন, পিজি দেওয়া যাবে না। আমি বললাম পিজি আমি নেবই, যে ধরনের লড়াই করতে হয় আমি করতে রাজি আছি। বলছে নবসে ইনস্টিটিউট চালাতে পারবে না, আমি নবসে ইনস্টিটিউট চালাবো। কে কি পারবে না পারবে আমার দেখার দরকার নাই, আমরা রেসিডেন্সিয়াল করব। এ দৃঢ়তা আত্মবিশ্বাস আমার আছে। আমি করো জোরে আমার ডাক্তার বাবুদের কাছে আবেদন জানাবো, আমি প্রোটোকল মানি না, আমার আবেগ আছে, আমার অনুভূতি আছে, আমার ইচ্ছা আছে, প্লিজ হেল্প আস। এই মাটিতে দাঁড়িয়ে আমি এইটুকু বলে দিতে পারি, এ মাটি অন্য মাটি, যে কারণে হয়তো তিনি এসেছিলেন বা তিনি আর আসার পর এই মাটিতে পরিণত হয়েছে। সুশান্ত সাহেব আছেন বা চলে গেছেন আমি জানি না, রয়েছেন। আমি তখন পলিটেকনিক কলেজে দাঁড়িয়ে আছি, উনি বললেন, আমি বললাম স্যার একটা নার্সিং কলেজ করি। হ্যাঁ করো, দেখলো। স্যার মেডিকেল কলেজ করি। উনি বললেন নবস নেই, হবে না। কি নবস আছে স্যার? 3 বছরের হসপিটাল চালানোর একটা সিস্টেম থাকতে হবে সেই সংস্থার, তারপরে বিল্ডিং করতে হবে। আমি স্যার নবসটা আমাকে একটু বলুন তো। উনি আমাকে নবসটা বললেন, আমরা হয়ে যাবে। আরে বাবা তোমার হসপিটালে নাই কি বল? আমি সিয়াং স্যার আমার হসপিটাল রয়েছে, ওই একটা গভর্নমেন্ট হসপিটাল, কি করা হবে? হয়ে যাবে। যেদিন বলেছি প্রতিদিনই এসেছি, 1-2 দিন থেকেছি, দিল্লিতে যেয়ে বসেছি এটা করার জন্যে, নবসটাকে আনার জন্যে দৌড়ে ঘুরেছি, বোঝাতে সক্ষম হয়েছি রাজনৈতিক ব্যক্তিত্বদের। এই নবস না আনলে পারে ভারত সরকারের যে চিন্তা ভাবনা যে প্রতিটি জেলাতে মেডিকেল কলেজ করবো, এটা সম্ভব নয়। নবসটাকে বার করানোর জন্য সচেষ্ট হয়েছি, নবসটা তৈরি হয়েছে। সেই নব তৈরির 15 দিনের মধ্যে এখানে ফর্ম ফিল আপ করেছি। তাই ভারতবর্ষের প্রথম পিপি মডেলের ইনস্টিটিউট একটাই হয়েছে, সেটা এটা। এখানে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলিরেডিওলজি, এআই, এগুলো পিজিতেই অন্তর্ভুক্ত হবে উইদিন 3 ইয়ার্স। আমাকে নবসের কথা বলেন, আমি বলি আইনটা তৈরি হয় মানুষের জন্য। তাই আইন তৈরি করার জন্য যে জায়গাগুলো দরকার হয় সেগুলো আমার চেনা আছে।
কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলির কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়।
এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট গ্রুপ, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা আমি বার করছি কাকে, এই পার্টটা দ্য ফার্স্ট ওয়াইল ইজ ফর দ্য সাম অফ ডিজিটস এন্ড দ্য সেকেন্ড ওয়াইল ইজ ফর দ্য রিভার্স। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে।